প্রিয় শিক্ষার্থীবৃন্দু, পদার্থবিজ্ঞান ক্লাসে তোমাদের আবারও স্বাগতম। আগামী পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় তাড়িৎচুম্বকীয় আবেশ ও পরবর্তী প্রবাহ পাঠ 2 এটা পড়াবো। প্রথমে আছে একটা অঙ্ক। গতদিন যে সূত্র দিয়েছিলাম E - m d∅dt, তার উপর ভিত্তি করে একটা অঙ্ক আমি দিই। একটি কুণ্ডলীর পাক সংখ্যা 100, একে একটি চুম্বকের নিকট হতে 0.04 সেকেন্ডে সরিয়ে প্রতিটি পাকের চুম্বক ফ্লাক্স 30 × 10⁻⁵ ওয়েবার হতে 2 × 10⁻⁵ ওয়েবার এ পরিণত করা হলো। কুণ্ডলীতে আবিষ্ট তড়িৎচালক শক্তি নির্ণয় করো। তাহলে এখানে কুণ্ডলীর পাক সংখ্যা n = 100, ক্ষুদ্র সময় 0.04 s, এই যে dt দ্বারা প্রকাশ করলাম, dt = 0.04 সেকেন্ড। d∅ অর্থাৎ চুম্বক ফ্লাক্সের পরিবর্তন এত থেকে এততে গেল, অর্থাৎ 30 × 10⁻⁵ ওয়েবার হতে 2 × 10⁻⁵ ওয়েবারে পরিণত করা হলো। তাহলে 2 × 10⁻⁵ বিয়োগ 30 × 10⁻⁵ ওয়েবার মাইনাস 28 × 10⁻⁵ ওয়েবার হলো। আমরা জানি আবিষ্ট তড়িৎচালক শক্তি E = -n d∅dt সমান n এর মান পাতালাম, d∅ এর মান পাতালাম, আর dt এর মান বসিয়ে আমাদের হলো 0.7 ভোল্ট। আবিষ্ট তড়িৎচালক শক্তি 0.7 ভোল্ট। এই সূত্রে বসালে আমরা পেয়ে যাব। এরপর আছে ওয়েবারের সঙ্গে এক ওয়েবার কি না, এক পাকের একটা কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট যে পরিমাণ চুম্বক ফ্লাক্স সময়ের সাথে সুষমভাবে হ্রাস পেয়ে শূন্য নেমে আসলে ওই কুণ্ডলীতে 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, ঠিক সেই পরিমাণ চুম্বক ফ্লাক্সকে এক ওয়েবার বলে। আমি আবার বলি, এক পাকের একটি কুণ্ডলীর সাথে সংশ্লিষ্ট যে পরিমাণ চুম্বক ফ্লাক্স সময়ের সাথে সুষমভাবে হ্রাস পেয়ে শূন্য নেমে আসলে ওই কুণ্ডলীতে 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয়, ঠিক সেই পরিমাণ চুম্বক ফ্লাক্সকে এক ওয়েবার বলে। এরপর আছে লেন্জের সূত্র। লেন্জের সূত্র কি? আমরা ফ্যারাডের তাড়িৎচুম্বকীয় সূত্রে আবিষ্ট তড়িৎচালক শক্তি বা প্রবাহের দিক আমরা নির্ণয় করতে পারি নাই। আমরা আবিষ্ট তড়িৎচালক শক্তি ও প্রবাহের দিক লেন্জের সূত্রের মাধ্যমে পাই। সেই লেন্জের সূত্র হলো, যে কোনো তাড়িৎচুম্বকীয় আবেশের বেলায় আবিষ্ট তড়িৎ প্রবাহ বা তড়িৎচালক শক্তির দিক এমন হবে যে তা উৎপন্ন হওয়ার বিরুদ্ধেই ক্রিয়া করে, যে কারণে উৎপন্ন হয় সেই কারণের বিরুদ্ধেই ক্রিয়া করে। যে কোনো তড়িৎচুম্বকীয় আবেশের বেলায় আবিষ্ট তড়িৎ প্রবাহ অথবা আবিষ্ট তড়িৎচালক শক্তির দিক এমন হবে যে তার যে কারণ উৎপন্ন হয়েছে সেই কারণের বিরুদ্ধেই ক্রিয়া করে। শিক্ষার্থীবৃন্দু, চিত্রের দিকে খেয়াল করো। NS একটি দণ্ডচুম্বক, এর সাউথ মেরু একটি কুণ্ডলীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তীর চিহ্ন দিয়ে দেখানো হয়েছে। NS নর্থ মেরু, এর সাউথ মেরু কুণ্ডলীতলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাহলে এখানে একটা কারেন্ট তৈরি হবে। তড়িৎচুম্বকীয় আবেশ পরীক্ষায় এখানে এই কুণ্ডলীতে একটা কারেন্ট তৈরি হলো, আর এই কারেন্টের দিক এমন হবে যে কারণ উৎপন্ন হয়েছে সেই কারণের বিরুদ্ধে ক্রিয়া করে, অর্থাৎ দণ্ডচুম্বকের সাউথ মেরুকে কুণ্ডলীর দিকে নিয়ে যাওয়া হচ্ছে, সাউথ মেরু। আর সাউথ মেরুর বিরুদ্ধেই কাজ করতে গেলে কুণ্ডলীতলে অবশ্যই একটা সাউথ মেরু তৈরি হতে হবে। এই জন্য সাউথ মেরু কুণ্ডলীতলে তৈরি হয়ে যাবে, সাউথে বিকর্ষণ করবে, অর্থাৎ যে কারণ উৎপন্ন হয়েছে কারেন্টটা সেই কারণের বিরুদ্ধে ক্রিয়া করছে। সাউথ বিকর্ষণ দণ্ডচুম্বককে কুণ্ডলীর দিকে আসতে দিবে না। আবার আমরা জানি যে যদি সাউথ মেরু কুণ্ডলীতলে তৈরি হয় তাহলে কারেন্টের দিক হবে আমাদের ডানাবর্তী বা দক্ষিণাবর্তী বা ঘড়ির কাঁটার দিকে। এখানে দেখা যাচ্ছে যে না, সাউথ মেরুটাকে কুণ্ডলীতল থেকে বাইরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে আবার ওই বাইরে নিয়ে যেতে দিবে না। কারেন্টটা যে কারণ উৎপন্ন হচ্ছে সেই কারণের বিরুদ্ধে সবসময় ক্রিয়া করবে। আমি বাইরে নিয়ে আসতে চাচ্ছি দণ্ডচুম্বককে, সাউথ মেরুকে, কিন্তু ওখানে ওটা আবার বাইরে নিয়ে আসতে দিবে না। তাহলে ওখানে বাইরে না আনতে দিবে না, এর কারণ হলো, এর ব্যাখ্যা হচ্ছে, তাহলে যদি বাইরে আনতে দিবে না তাহলে ওইখানে কোন মেরু সৃষ্টি হবে? ওইখানে হবে নর্থ মেরু। তাহলে সাউথ আর নর্থ আকর্ষণ করে ধরে রাখার এখানে চেষ্টা করবে। আর আমরা জানি কুণ্ডলীতলে যদি নর্থ মেরু সৃষ্টি হয় তড়িৎ প্রবাহের দিক হবে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বা বামবর্তী কারেন্ট। আচ্ছা, এটা গেল।
একই কায়দায় আমরা নট মেরুকে যদি আমরা কুণ্ডলীর দিকে নিয়ে যাই তাহলে সেখানে একটা সমমেরু সৃষ্টি হবে, অর্থাৎ নট মেরু নিয়ে যেতে দিবে না, নট মেরু নর্থ বিকর্ষণ করবে, আর নট মেরু সৃষ্টি হলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে টান যায়। একইভাবে আমরা ওই নট মেরুটাকে কুণ্ডলী তল থেকে বাইরে নিয়ে আসতে চাই, নিয়ে আসতে দিবে না, তাহলে ওখানে বিপরীত মেরু সৃষ্টি হবে, অর্থাৎ সাউথ মেরু সৃষ্টি হবে, এবং কারেন্ট হবে সাউথ মেরু সৃষ্টি হলেই আমরা জানি যে ঘড়ির কাঁটার দিকে ডানাবর্তী ও দক্ষিণাবর্তী কারেন্ট প্রবাহিত হয়, যেটা এখানে দেখানো হলো। আচ্ছা, লেন্জের সূত্র শক্তির নিত্যতা সূত্র মেনে চলে কি? আপাত দৃষ্টিতে আমাদের মনে হতে পারে লেন্জের সূত্র শক্তির নিত্যতা সূত্র মানে না, কারণ এখানে এই যে কারেন্টটা আপরিচ্ছায় মনে হচ্ছে এখানে কারেন্টের কোনো উৎস নেই, অথচ কারেন্ট তৈরি হচ্ছে, এটা ঠিক না। লেন্জের সূত্র অবশ্যই শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। আমরা দেখলাম যে এনএস এই দণ্ডচুম্বকে সাউথ মেরুকে কুণ্ডলী তলের দিকে নিয়ে যেতে গেলে সেখানে একটা সমমেরু সৃষ্টি হয়, কুণ্ডলীতে সমমেরু সৃষ্টি হয়, এই দণ্ডচুম্বককে কুণ্ডলীর দিকে যেতে বাধাপ্রাপ্ত করে। এই গতি যদি আমরা বজায় রাখতে হয়, অর্থাৎ সাউথ মেরুকে যদি আমরা কুণ্ডলীর দিকে নিয়ে যেতে চাই, তাহলে বাইরের থেকে আমাদের একটা যান্ত্রিক শক্তি ব্যয় করতে হবে। এই যান্ত্রিক শক্তিটা পরবর্তীতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে তড়িৎ প্রবাহ উৎপাদন করে। একই কায়দায় আমরা যদি এই সাউথ মেরুকে কুণ্ডলী তল থেকে বাইরের দিকে নিয়ে আসতে চাই, তাহলে আনতে দিবে না, বিপরীত ওখানে একটা বিপরীত মেরু সৃষ্টি হবে, নর্থ মেরু। আমরা যদি এই গতি বজায় রাখতে চাই, অর্থাৎ বাইরে টেনে নিয়ে আসতে চাই দণ্ডচুম্বককে, সেখানে একটা যান্ত্রিক শক্তি ব্যয় করতে হবে। এই যান্ত্রিক শক্তিটাই পরবর্তীতে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়ে তড়িৎ প্রবাহ উৎপন্ন করে। একই কায়দায় নর্থ মেরুকে ভেতরে নিয়ে যাওয়া, নর্থ মেরুকে বাইরে নিয়ে আসা, একই কায়দায় আমাদের তড়িৎ প্রবাহটা উৎপাদন হয়। বাইরে থেকে একটা যান্ত্রিক শক্তি ব্যয় করতে হয়। দণ্ডচুম্বকের গতি বজায় রাখার জন্য বাইরে থেকে একটা যান্ত্রিক শক্তি ব্যয় করতে হয়, যে শক্তি ব্যয় করে তড়িৎ শক্তি উৎপাদন হয়। এই তড়িৎ শক্তি থেকে পরবর্তীতে তড়িৎ প্রবাহ এবং তড়িৎ শক্তি পাওয়া যায়। তাহলে আমরা দেখলাম লেন্জের সূত্র শক্তির নিত্যতা সূত্র মেনে চলে। আচ্ছা, এরপরে আমাদের আছে স্বকীয় আবেশ। স্বকীয় আবেশ কি? সমানুনিত একটা বর্তনীতে তাড়িৎচুম্বকীয় আবেশ ঘটবে। একটা কুণ্ডলীতে, কোন কুণ্ডলীতে অসম তড়িৎ প্রবাহের ফলে কোন বর্তনীতে অসম তড়িৎ প্রবাহ মানে কোনো সময় তড়িৎ বৃদ্ধি করা, কোনো সময় কম করা। একই মানের তড়িৎ কখনো প্রবাহিত করা যাবে না। কোন কুণ্ডলীতে অসম তড়িৎ প্রবাহের দরুন তার চুম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে, অথবা কোন চুম্বক ক্ষেত্রে একটা বদ্ধ কুণ্ডলীর গতির ফলে যে তাড়িৎচুম্বকীয় আবেশ ঘটে তাকে স্বকীয় আবেশ বলে। আমি আবার বলি, কোন কুণ্ডলীতে অসম তড়িৎ প্রবাহের ফলে তার যে চুম্বক ফ্লাক্সের পরিবর্তন ঘটে, অথবা কোন চুম্বক ক্ষেত্রে একটা বদ্ধ বর্তনীর গতির ফলে যে তাড়িৎচুম্বকীয় আবেশ ঘটে তাকে স্বকীয় আবেশ বলা হয়। স্বকীয় আবেশকে এল দ্বারা প্রকাশ করা যায়। আমরা জানি যে ফাই প্রসারণ টু আই, অর্থাৎ চুম্বক ফ্লাক্স তড়িৎ প্রবাহের সমতুল্য। যত বেশি তড়িৎ প্রবাহিত করব তত বেশি আমার চুম্বক ফ্লাক্স উৎপাদন হবে, অর্থাৎ ফাই সমান এল আই, একটা সমদ্বিজ ধ্রুবক এল কে স্বকীয় আবেশ গুণাঙ্ক বলা হয়। আমরা যদি লেখ চিত্র অঙ্কন করি ফাই বনাম আই, তাহলে দেখা যাচ্ছে আই এক্স অক্ষ আর ফাইকে যদি ওয়াই অক্ষে দিই, তাহলে মূল বিন্দুগামী একটি সরলরেখা বোঝাচ্ছে, অর্থাৎ আই যত বৃদ্ধি পাবে চুম্বক ফ্লাক্স তত বৃদ্ধি পাবে। এই চুম্বক ফ্লাক্স তত বৃদ্ধি পাবে সমানুপাতিক হারে। এরপরে আছে স্বকীয় আবেশ গুণাঙ্ক কি? আমরা স্বকীয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞা এখান থেকে দিতে পারি। এখান থেকে ফাই সমান এল আই, তাহলে এল সমান ফাই বাই আই, অর্থাৎ কোন কুণ্ডলীর মধ্যে একক পরিমাণ তড়িৎ প্রবাহিত করলে উক্ত কুণ্ডলীতে যে পরিমাণ চুম্বক ফ্লাক্স আবদ্ধ হয় তাকে স্বকীয় আবেশ গুণাঙ্ক বলা হয়। কোন কুণ্ডলীর মধ্যে একক পরিমাণ তড়িৎ প্রবাহ চললে তার মধ্যে যে পরিমাণ চুম্বক ফ্লাক্স অবস্থান করে বা আবদ্ধ হয় তাকে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। আমি আবারও বলি, কোন কুণ্ডলীর মধ্যে একক সময়ে একক পরিমাণ তড়িৎ প্রবাহিত করলে উক্ত বর্তনীতে বা উক্ত কুণ্ডলীতে যে পরিমাণ
চুম্বক ফেলাক অবস্থান করে বা আবদ্ধ হয় তাকে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। স্বকীয় আবেশ গুণাঙ্কের আরো একটা সংজ্ঞা দেওয়া যায়, যেটা আমরা জানি ই সমান মাইনাস এন এল ডি ফাই বাই ডিটি। এই সমীকরণে ই সমান সমান মাইনাস এন ডি আই বাই ডি ফাই বাই ডিটি। কিছুক্ষণ আগে এটা দিয়ে আমরা অঙ্ক করছি। এর পরবর্তীত লাইন হলো এন ডি ফাই মান হচ্ছে এল আই। তাহলে এল আই যদি আমি বসাই তাহলে এলটা ধ্রুবক স্বকীয় আবেশ গুণাঙ্ক বাই ডি মাইনাস এন এল ডি আই বাই ডিটি এরকম আকার ধারণ করে, যেটা এখানে দেখানো হয়েছে। তাহলে এই সমীকরণ থেকে আমরা আবার স্বকীয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞা দিতে পারি। এই সূত্র অনুসারে স্বকীয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞা দিতে গেলে যেটা বলতে হবে যে এক পাকের একটা কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ একক সময়ে একক পরিমাণ পরিবর্তিত হলে কুণ্ডলীতে যে তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় তাকে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বলা হয়। আমি আবার বলি, এক পাকের একটি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ একক সময়ে একক পরিমাণ পরিবর্তিত হলে উক্ত কুণ্ডলীতে যে পরিমাণ তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় তাকে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। স্বকীয় আবেশ গুণাঙ্কের একক হচ্ছে হেনরি। এক হেনরি কাকে বলে? এক হেনরির সংজ্ঞা দিতে গিয়ে আমরা বলবো, আমরা এই সংজ্ঞা থেকে স্বকীয় আবেশ গুণাঙ্কের সংজ্ঞা থেকে হেনরির সংজ্ঞাটা দিতে পারবো। এক পাকের একটি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ একক সময়ে একক পরিমাণ পরিবর্তিত হলে ওই কুণ্ডলীতে যে আবিষ্ট তড়িৎচালক শক্তি উৎপাদন হয় তাকে ওই কুণ্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে। এই স্বকীয় আবেশ গুণাঙ্ক থেকে হেনরির সংজ্ঞা দিই, এক পাকের একটি কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ এক সেকেন্ডে, একক সময়ে না বলে এক সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ প্রবাহ 1 অ্যাম্পিয়ার পরিমাণ পরিবর্তিত হলে ওই কুণ্ডলীতে যদি 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় তবে তার স্বকীয় আবেশ গুণাঙ্ককে 1 হেনরি বলা হয়। আমি আরেকবার বলি, এক পাকের একটা কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ 1 সেকেন্ডে 1 অ্যাম্পিয়ার পরিমাণ পরিবর্তিত হলে উক্ত কুণ্ডলীতে যদি 1 ভোল্ট তড়িৎচালক শক্তি আবিষ্ট হয় তার স্বকীয় আবেশ গুণাঙ্ককে 1 হেনরি বলা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজ এ পর্যন্ত পাঠ 3 তোমাদের আগাম স্বাগতম জানানো থাকলো। পরবর্তীতে এটা আমি নিব।